গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কি সবাই ভালো আছো তো? আচ্ছা, আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক। প্রত্যেক দিনের মতো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন অংশ সম্পর্কে আলোচনা করবার জন্য। তো আমরা যে বিষয় সম্পর্কে, যে বিষয়ের অধ্যায় সম্পর্কে আলোচনা করছি, সেইগুলো আলোচনা করতে বা জানতে তোমাদের কেমন লাগছে একটু বলো দেখি, শুনি সবাই। আচ্ছা, সকলের খুব ভালো লাগছে? সকলের ভালো লাগছে? আচ্ছা, শুনে খুব ভালো লাগলো যে সকলের খুব ভালো লাগছে এই বিষয় সম্পর্কে আলোচনা করতে। আচ্ছা বলো তো, আমরা এই বিষয়ে কি কি বিষয় এখনো পর্যন্ত আলোচনা করেছি? মূল যে বিষয় সেটা হচ্ছে ভারতবর্ষের সম্পদ, তার ধারণা। শুধু ভারতবর্ষের সম্পদ নয়, সম্পদের ধারণা। তারপরে আমরা বিষয়ভিত্তিক হিসাবে ভারতবর্ষের যে প্রধান প্রধান সম্পদ, প্রাকৃতিক সম্পদ, সেটা হতে পারে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, আকরিক লোহা, এই সমস্ত জিনিস সম্পর্কে যেমন আমরা আলোচনা করেছি। এছাড়াও এই যে কাঁচামালের উপর ভিত্তি করে আরও যে সম্পদ, যেটা শক্তি সম্পদ বিভিন্ন, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি। এবং তোমরা ইতিমধ্যে খুব ভালোভাবে তোমরা ধারণা করতে পেরেছো যে কোনটা গচ্ছিত সম্পদ, কোনটা অফুরন্ত সম্পদ, কোনটা পুনর্ভব সম্পদ, কোনটা অপুনর্ভব সম্পদ, তাই না? তো এগুলো তোমরা খুব ভালোভাবে সুন্দর করে জানতে পেরেছো, বুঝতে পেরেছো, এবং আমি আশা করব তোমরা আগামী দিনে ঠিক এই রকম মনোযোগ সহকারে শুনে নিজেদের যে জানার বিষয়টাকে, জানার পরিধিটাকে আরো বড় করবে এবং আরো অনেক নতুন কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা একটু আজকের আলোচনার শুরুতে আমরা বিগত দিনের যে বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম, তার যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছিলাম, সেই প্রশ্ন সম্পর্কে তোমাদের থেকে একটু উত্তর জেনে নেব। আমরা বিগত দিনে কি বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম তোমরা একটু সবাই বলো। একদম ঠিক, আমরা আলোচনা করেছিলাম জলবিদ্যুৎ, ভারতবর্ষে জলবিদ্যুৎ, সে জলবিদ্যুতের দ্বিতীয় পার্ট, অর্থাৎ জলবিদ্যুতের উৎপাদন পর্ব এবং উৎপাদন বন্টন। আর ভারতবর্ষের নির্দিষ্ট একটা অংশে জলবিদ্যুৎ অন্যান্য অঞ্চল অপেক্ষা একটু বেশি কার্যকরী বা বেশি উন্নতি লাভ করতে পেরেছে, তাই তো? তো আমি লাস্ট প্রশ্নটা ধরেই একটু এগোই। বলতো ভারতবর্ষের কোন অঞ্চলে জলবিদ্যুৎ বেশি উন্নতি লাভ করতে পেরেছে? দক্ষিণ ভারত, একদম ঠিক বলেছ। তো দক্ষিণ ভারতে এই জলবিদ্যুৎ শক্তি অনেক বেশি উন্নতি লাভ করতে পেরেছে। এর কারণগুলো কি তোমাদের জানা আছে? আচ্ছা বলো। আচ্ছা, দক্ষিণ ভারত বলতে তোমরা কোন কোন রাজ্যগুলোকে বোঝো? অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে কিছু আমরা জলবিদ্যুতের নামও বলতে পারি। এগুলো মূলত দক্ষিণ ভারতের অংশ। খুব ভালো। আচ্ছা, তোমাদের বন্ধু খুব ভালো বলেছে যে এই যে জলবিদ্যুৎ উন্নতির কারণ হিসাবে আমরা দুটি কারণ লক্ষ্য করতে পেরেছি, তাই তো? একটা হচ্ছে তোমাদের প্রাকৃতিক পরিবেশ, আর একটা হচ্ছে আর্থসামাজিক পরিবেশ, তাই না? তো প্রাকৃতিক পরিবেশ এবং আর্থসামাজিক পরিবেশ দেখি কি কতভাবে নিজেরা একটু বলতে পারে, বলো দেখি আমাকে। আচ্ছা, প্রথমেই যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে, সেই প্রাকৃতিক পরিবেশের শর্তগুলো কি কি একটু বলো। একদম ঠিক, খরস্রোতা নদী। কারণ জলবিদ্যুৎ উৎপাদন করতে গেলে যে টারবাইন ঘুরবে, সেটা যদি জলের যদি গতিবেগ না থাকে, তাহলে কিন্তু টারবাইনকে ঘোরানো সম্ভবপর হবে না, তাহলে পুরো যে প্রজেক্ট, সেই প্রজেক্ট সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। জলপ্রপাতের উপস্থিতি, দক্ষিণ ভারত সংলগ্ন বিভিন্ন জায়গায় যোগ জলপ্রপাত রয়েছে, শিব সমুদ্রম এবং বিভিন্ন জলপ্রপাতের জন্য সারা বছর জলের একটা যোগান আমরা লক্ষ্য করতে পারছি, তাই তো? এটা একটা গেল। সুস্থিতিশীল ভূভাগ, অর্থাৎ এইখানকার যে ভূভাগ রয়েছে বনভূমি সমৃদ্ধ হওয়ার জন্য
এই মৃত্তিকা ক্ষয় লক্ষ্য করা যায় না, সেগুলো ধস নামছে না। ধস না নামার জন্য এই যে জলাধারে জলটা সঞ্চিত হয়ে থাকছে তার গভীরতা কিন্তু যথেষ্ট ভালোভাবে বজায় থাকছে, তাই তো? আচ্ছা, এটা একটা গেল। আর রয়েছে পলিমুক্ত স্বচ্ছ জল। একদম সঠিক, পলিমুক্ত স্বচ্ছ জল। কেন পলিমুক্ত স্বচ্ছ জল প্রয়োজন বলো তো? একদমই ঠিক, কারণ এই যে কৃত্রিম জলাধার থেকে যে জলটা একটা নির্দিষ্ট প্রবাহের মাধ্যমে দিয়ে টারবাইনের কাছে পৌঁছাবে, তো সেইখানে যদি নুড়ি কাঁকড় সমৃদ্ধ বালি সমৃদ্ধ জল চলে যায়, তাহলে সেইখানটাতে সেই টারবাইনের ক্ষতি হবে, যন্ত্রাংশের ক্ষতি হবে। যন্ত্রাংশের ক্ষতি হওয়া মানে সেই অংশে বিদ্যুৎ বিপর্যয় নেমে আসবে। কারণ এটাও তোমরা জেনেছো, জলবিদ্যুতে সঞ্চয় করে রাখা যায় না। তাহলে যদি প্রজেক্ট কোনো কারণে বন্ধ হয়ে যায়, কোনো যান্ত্রিক ত্রুটিগত কারণে, তাহলে কিন্তু সেই অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় নেমে আসবে। আচ্ছা, আর্থসামাজিক কারণ কোনগুলো? সমৃদ্ধ বাজার 1 নম্বর কারণ। সমৃদ্ধ বাজার মানে চাহিদা, নির্দিষ্ট চাহিদা থাকতে হবে। অন্যান্য শক্তির অভাব থাকতে হবে, এটা আরও একটা গুরুত্বপূর্ণ কারণ। যদি আমার কাছে যে বিকল্প শক্তির অভাব আছে বলেই আমি এই জলবিদ্যুৎ শক্তিকে ব্যবহার করতে পারছি। আর হচ্ছে মূলধন এবং উন্নত প্রযুক্তিবিদ্যা। দেখো, সব দেশের কাছে প্রাকৃতিক সম্পদ হয়তো পৃথিবীতে বিভিন্নভাবে মিলেমিশে রয়েছে, কিন্তু যদি সঠিকভাবে মূলধন আর উন্নত প্রযুক্তিবিদ্যা না থাকে, তাহলে কিন্তু সেই দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারবে না। কারণ তুমি যদি অন্য পার্শ্ববর্তী দেশের থেকে প্রযুক্তিগত বা উদ্ভাবনী শক্তি ধার করো, তাহলে তারা কিন্তু তার লভ্যাংশ নিয়ে চলে যাবে, তাদেরকে পেমেন্ট করতে হবে, তারা সেই খনির অর্ধেক খনিজ সম্পদ নিয়ে চলে যাবে। তাহলে নিজেদের প্রয়োজনের জন্য যেটাকে ব্যবহার, সেটাকে কিন্তু আর করে ওঠা যাবে না, তাহলে সেই দেশ ক্ষতির সম্মুখীন হবে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আফ্রিকার বিভিন্ন দেশে কোনো কোনো জায়গায় সোনা বা হিরে বা আরো বিভিন্ন মূল্যবান ধাতুর কিন্তু খনিজ ভাণ্ডার রয়েছে, কিন্তু আফ্রিকার অনেক দেশ এতটাই পিছিয়ে পড়েছে বা পিছিয়ে রয়েছে, তাদের কাছে না আছে যথেষ্ট পরিমাণে মূলধন, যে মূলধন বিনিয়োগ করবে, মূলধন বিনিয়োগ করে সেখান থেকে খনিজ থেকে খনিজ ভাণ্ডার থেকে খনিজ সম্পদ উত্তোলন করবে। এটা যেমন একটা দিক গেল। আবার এবং উন্নত প্রযুক্তিও তাদের কাছে নেই, যথেষ্ট উন্নত প্রযুক্তির সাহায্যে কম পরিশ্রমের সাহায্যে মেশিনকে কাজে লাগিয়ে খুব দ্রুত ভাবে, মানে অল্প সময়ে বেশি পরিমাণ খনিজ উত্তোলন করা যায়, তাদের কাছে সেই উদ্ভাবনী ক্ষমতা বা উন্নত প্রযুক্তি নেই বলেই তারা কিন্তু দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। এবং তাদের সেই খনিজ ভাণ্ডারে কারা আঘাত হানছে? বিদেশি শক্তি। তারা সেখানে গিয়ে প্রযুক্তি দিচ্ছে, তার বিনিময়ে তারা সেখান থেকে অর্ধেকের বেশি খনিজ সম্পদটা নিয়ে চলে যাচ্ছে, তাদেরকে কাজে লাগাচ্ছে। খুব কম সংখ্যক কর্মঠ সেই দেশের অধিবাসীদের, যাদেরকে খুব ন্যূনতম মজুরি দিচ্ছে, তারা তাতেই, তারা তো কিছুই পেত না, তারা সেগুলো পেয়ে তারা খুশি থাকতে হচ্ছে। যাই হোক, এগুলো আলাদা দিক। এটা হচ্ছে সামাজিক একটা পরিবেশ, সামাজিক অবস্থা। সেটাই আমি বললাম যে মূলধন এবং উন্নত প্রযুক্তিবিদ্যা একটা দেশের এগিয়ে যাওয়ার জন্য কতখানি প্রয়োজন, শুধুমাত্র জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই উদ্ভাবনী শক্তি না থাকলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, তাই না? তুমি নিজেই দেখো, ভেবেচিন্তে দেখো, তুমি যখন ছোট ছিলে তখন স্মার্টফোনের ব্যবহার বা তখন ডিজিটাল যুগ কিন্তু এরকম ভাবেও তৈরি হয়নি। এখন দেখো, তুমি বাড়িতে বসে ফোনের মাধ্যমে মানুষ একটা ব্যাপক নির্ভরশীল হয়ে উঠেছে এই ইলেকট্রনিক্স গ্যাজেটের ওপরে, তাই না? তো জীবন বদলাচ্ছে, জীবনের উন্নতি করতে গেলে আমাদেরকে পরিবর্তন হতেই হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমি আর বিশেষ কিছু আলোচনা করব না, তোমরা খুব ভালোভাবে একটা উত্তর দিতে পেরেছো। আমি জাস্ট একটা জিনিস জিজ্ঞাসা করবো, বলো তো, যে
ভারতবর্ষের সব থেকে বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম কি? তেহেরি। খুব ভালো বলেছো, খুব ভালো। আচ্ছা, আমরা এবার আজকের যে নতুন অংশ সম্পর্কে আলোচনা করব সেইটা একটু দেখি। তো দেখো, আমরা তাপবিদ্যুৎ জেনেছি, জলবিদ্যুৎ জেনেছি, এবং আজকে এমন একটা বিদ্যুৎ শক্তির আমরা আলোচনা করব যেটা মানে খুব অল্প পরিমাণ কাঁচামাল দিয়ে ব্যাপক, মানে এখনকার দিনে যা আমরা ধরো 1 টন কয়লা থেকে হয়তো বেশি পরিমাণ হলে যে বিদ্যুৎ পায়, সেটা হচ্ছে এখানে হয়তো সেই কাঁচামালটা 1 কেজি কাঁচামাল দিলে বা 10 কেজি কাঁচামাল দিলে তার 10 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাবে। অবশ্য তার সেই সম্পদের যথেষ্ট মূল্যবান সম্পদ, এবং সেটা আহরণ করাও অনেকটাই ঝুঁকিপূর্ণ ব্যাপার, সেই জন্য তার দামও বেশি এবং সব জায়গায় এটা স্থাপন করা যায় না। এর ভালো দিক যেমন রয়েছে, খুব অল্প কাঁচামাল দিয়ে অনেক বেশি পরিমাণ বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারি, কিন্তু এর রেডিয়েশন বা পার্শ্ব প্রতিক্রিয়া ব্যাপক ক্ষতিকর, যেটা স্বাভাবিকভাবে খুব মানুষের কাছাকাছি আসলে মানুষ কিন্তু খুব দ্রুতই তার ত্বক, মুখ ক্যান্সার হতে পারে, পুড়ে যেতে পারে, রেডিয়েশন হতে পারে, বিক্রিয়া হতে পারে, এই জিনিসগুলো হতে পারে। হ্যাঁ, তোমরা এতক্ষণ ঠিকই আন্দাজ করতে পেরেছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ। তোমরা জানো যে পারমাণবিক এই যে কথাটা, এটা শুনলেই আমরা বুঝতে পারি যে এটা কতটা একটা সংবেদনশীল একটা বিদ্যুৎ ক্ষেত্র, যেটা খুব সহজে যেমন এর উৎপাদন করা যায় না, আর যেখানে উৎপাদন করা যায় সেখানে মূলত সেখানে চারিপাশে বেশ খানিকটা এলাকা জুড়ে কোনো জনবসতি লক্ষ্য করা যাবে না, এবং এটা বেশ খরচ সাপেক্ষ এবং খুব উন্নত প্রযুক্তি ছাড়া এটা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, দেখো এই হচ্ছে পারমাণবিক বিদ্যুতের একটা প্রজেক্ট। ঠিক আছে, তো এই পারমাণবিক বিদ্যুৎ এইটা হচ্ছে একদম সর্বশেষ ধাপ, যেটাকে কুলিং টাওয়ার বলা হচ্ছে। ঠিক আছে, কুলিং টাওয়ার, এখানে জল রয়েছে, ওয়াটার ভ্যাপার, এখান থেকে ঠান্ডা করা হচ্ছে। যে কোল্ড ওয়াটার বেসিন দেখো নিচে, জলের একটা বড় ভান্ডার রয়েছে, কোল্ড ওয়াটার স্টোরেজ রয়েছে, পাম্পের সাহায্যে এখানে কুলিং করা হচ্ছে জল নিয়ে, আবার এই জলটাকে কুল ওয়াটার সোর্স এখানে নিয়ে যাওয়া হচ্ছে, করে তারপরে ট্রান্সমিশন লাইন বা বিদ্যুতের সাহায্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এখানেও এই যে দেখো ইউরেনিয়াম ফুয়েল, তার মানে এটা হচ্ছে কাঁচামাল। এই কাঁচামাল এই যন্ত্রের মধ্যে দেওয়া হচ্ছে। এর মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে, স্টিম জেনারেটর, কন্ট্রোল রডস রয়েছে, রিঅ্যাক্টর ভেসেল রয়েছে। এটা সম্পূর্ণ একটা কন্টেনমেন্ট বিল্ডিং। আবার এইখান থেকে একটা জিনিস, স্টিম লাইনটা চলে যাচ্ছে। স্টিম লাইনটা কি করছে? টারবাইন ঘোরাচ্ছে। যে জলবিদ্যুতের ক্ষেত্রে আমরা দেখেছিলাম জলের সাহায্যে টারবাইন ঘুরছে, এটা স্টিমের সাহায্যে টারবাইন ঘোরাচ্ছে। এই টারবাইন ঘোরা মানে কি হচ্ছে, এখানে জেনারেটর দিলে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। ঠিক আছে, তো জেনারেটর থেকে এখানে ট্রান্সফরমার বসানো হয়েছে, তারপরে এই যে ইলেকট্রিসিটি লাইন দেওয়া হচ্ছে। এবং যেহেতু এই যে একটা বিরাট বড় প্রজেক্ট, তার মধ্যে যে জলটা আসছে, স্টিমটা আসছে, সেটাকে যদি প্রচন্ড হিট থাকে, সেই জন্য এটাকে কি করা হয়, ঠান্ডা করা হয় এই ওয়াটার ভ্যাপারে। এটা হচ্ছে মেন হচ্ছে চিমনি। ঠিক আছে, তো এই হচ্ছে পারমাণবিক বিদ্যুতের প্রজেক্টের তার মানে আভ্যন্তরীণ বিভিন্ন পার্টসের একটা ধারণা, সাম্যক ধারণা। এটা কিন্তু বিশাল ব্যাপার নিয়ে আমি তোমাদের বলতে, আমি নিজেও অতটা হয়তো জানি না, কারণ সেভাবে তো কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যাওয়া হয়নি। সাধারণের প্রবেশ যেখানে সম্পূর্ণ নিষিদ্ধ, তো যতটুকু জানতে হবে সেগুলোই আমি তোমাদেরকে বললাম, সাধারণ ধারণাটা যে কিভাবে পারমাণবিক বিদ্যুৎ তৈরি হতে পারে। তার পারমাণবিক বিদ্যুতের সংজ্ঞা আমরা কাকে বলবো? এই হচ্ছে কুলিং টাওয়ার। দেখো বিশাল এলাকা জুড়ে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ঠিক আছে, প্রথমেই তেজস্ক্রিয় মৌল, এই কথাটা অবশ্যই আসবে। তো তেজস্ক্রিয় মৌলের পরমাণুর নিউক্লিয়াসের বিভাজন, যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের বিভাজন ও সংযোজন ঘটিয়ে একসঙ্গে যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তাহলে একটা মৌল, সেটাকে বিভাজন করা হচ্ছে, সংযোজন ঘটানো হচ্ছে, সেখান থেকে যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাকে পারমাণবিক শক্তি বলে। ঠিক আছে, তো বিজ্ঞানী অটো হান
এবং স্ট্রাসম্যান, ফেরমি, জিলার্ড প্রমুখ এই শক্তি বিংশ শতকের মধ্যভাগে আবিষ্কার করেন। কারা কারা? বিজ্ঞানী অটো হান, স্ট্রাসম্যান, ফেরমি, জিলার্ড, তারা এই বিংশ শতকের মধ্যভাগে এটি আবিষ্কার করেন এবং এটি সর্বাধিক সম্ভাবনাময় একটি শক্তি সম্পদ। তাহলে পারমাণবিক শক্তি কাকে বলে জানতে পারলে, কারা আবিষ্কার করেছে সেটাও জানতে পারলে। তাহলে এর উৎস কি, কাঁচামালগুলো কি? যেমন জলবিদ্যুতের ক্ষেত্রে কাঁচামাল কি? জল। আর তাপবিদ্যুতের ক্ষেত্রে ডিজেল হতে পারে, কয়লা হতে পারে, প্রাকৃতিক গ্যাস হতে পারে। এর কাঁচামাল হচ্ছে ইউরেনিয়াম, সর্বপ্রধান এটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল হচ্ছে ইউরেনিয়াম। প্লুটোনিয়াম, থোরিয়াম, বেরিলিয়াম, লিথিয়াম, জিরকোনিয়াম, এবং তোমরা কিছু কিছু মৌলের নাম তোমরা শুনেছো, তোমরা যখন কেমিস্ট্রি বা আলোচনা করেছো তখন সেখানে এগুলো শুনেছো। ইলমেনাইট ইত্যাদি যে তেজস্ক্রিয় ধাতু রয়েছে তার ভারী জল এবং তার সঙ্গে 2H2O এবং D2O, হাইড্রোজেন গ্যাস, গ্রাফাইট হলো পারমাণবিক শক্তির কাঁচামাল। মানে এইগুলো হচ্ছে প্রধান কাঁচামাল। প্রথমে যে মৌলগুলোর কথা বলা হলো, তারপরে সেগুলোকে সম্পূর্ণভাবে প্রস্তুত করতে গেলে এই তেজস্ক্রিয় ধাতুর সাথে ভারী জল এবং হাইড্রোজেন গ্যাস এবং গ্রাফাইট প্রয়োজন, তবেই কিন্তু সর্বাধিকভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যেতে পারে। তাহলে এখান থেকে তোমরা পারমাণবিক বিদ্যুতের সংজ্ঞা এবং তার উৎস, কাঁচামাল সম্পর্কে ধারণা পেলে। বোঝা গেল সবার এইটুকু? ব্যবহার, কোন কোন ক্ষেত্রে এই পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার করা হয়? তো বিভিন্ন শান্তিপূর্ণ উদ্দেশ্যে এর ভালো দিক রয়েছে, আবার খারাপ দিকও রয়েছে। তো আমরা প্রথমে ভালো দিক সম্পর্কে একটু আলোচনা করে নিই। ইউরেনিয়াম, থোরিয়ামের আণবিক শক্তি বিপুল ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো প্রথমে বিদ্যুৎ শক্তি, যেটা আমরা দেখালাম, এটাই হচ্ছে মূল কারণ। তো বিজ্ঞানের উন্নতি করতে করতে বিদ্যুৎ ছাড়াও এখনো আরো অনেক কিছু তার মানে বহু বিকল্প চলে এসছে। তো সেই জন্য তাপ ও বিদ্যুৎ শক্তির প্রায় 18% পারমাণবিক বিদ্যুৎ থেকে উৎপাদন করা হয়ে থাকে। ঠিক আছে, কত শতাংশ? 18%। আমরা তাপ বিদ্যুতের ক্ষেত্রে দেখেছিলাম যেটা ছিল প্রায় 67%, তাই না? জলবিদ্যুতের ক্ষেত্রে প্রায় 10% বিদ্যুৎ উৎপন্ন হয়, আর পারমাণবিক বিদ্যুতের ক্ষেত্রে প্রায় 18%। এখানে দেখো খুব ভালো একটা বিষয়, মাত্র 1 কেজি ইউরেনিয়াম থেকে 3000 টন কয়লার সমপরিমাণ বিদ্যুৎ তৈরি করা হয়। তাহলে বুঝতে পারছো 1 কেজি ইউরেনিয়াম তার মূল্যবান কতখানি বা তার কার্যকরী ক্ষমতা কতখানি। 1 কেজি ইউরেনিয়াম সমান 3000 টন কয়লা, শুধু 3000 কেজি নয়, 3000 টন কয়লার সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন তৈরি হয়। তাহলে খুব কম পরিমাণ কাঁচামাল দিয়ে অনেক বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে গেলে তার উদ্ভাবনী শক্তি, প্রযুক্তি কতখানি প্রয়োজন তোমরা এখান থেকে কিন্তু একটা আন্দাজ করতে পারছো। মাত্র 456 গ্রাম ইউরেনিয়াম থেকে, মানে 1 কেজিও নয়, 456 গ্রাম ইউরেনিয়াম থেকে 1.2 কোটি কিলোওয়াট পার ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করা যায়। তাই শিল্প এবং শহরাঞ্চলের জন্য উন্নত দেশগুলোতেও পর্যাপ্ত মাত্রায় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। তার মানে তোমরা বুঝতে পারছো এই কাঁচামালের কতখানি উদ্ভাবনী শক্তি মাত্র 456 গ্রাম ইউরেনিয়াম থেকে 1.2 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। ঠিক আছে, পরিবহন ব্যবস্থা। তো পরিবহন ব্যবস্থা আমাদের এই বাস, ট্রেন, ট্রামের জন্য নয়, যে রকেট এবং কৃত্রিম যে উপগ্রহ, মহাকাশযান যেগুলো ইসরো, ভারতবর্ষের মহাকাশযান ইসরো পাঠায়, বা সাবমেরিন চালাতে বিভিন্ন ক্ষেত্রে ইউরেনিয়াম কিন্তু ব্যবহার করা হতে পারে বা ব্যবহার করা হয়। তাহলে আমরা দুটো ব্যবহার এখনো পর্যন্ত জানলাম, একটা হচ্ছে বিপুল পরিমাণ যে বিদ্যুৎ শক্তির ব্যবহার, বিপুল বিদ্যুৎ উৎপাদন। 2 নম্বর হচ্ছে পরিবহন ব্যবস্থা। বোঝা গেল তাহলে এইটুকু? ওকে।
এবার হচ্ছে পানীয় জল উৎপাদন। তো কিছু কিছু ক্ষেত্রে এর এই ইউরেনিয়াম শক্তির সাহায্যে সমুদ্রের যে লবণাক্ত জল এবং বরফ থেকে পানীয় জল উৎপাদন করা হয়ে থাকে। এটা উন্নত প্রযুক্তির মাধ্যমে এই ইউরেনিয়াম শক্তিকে সেখানে কাজে লাগানো হয়। রোগ নিরাময় কি কি ক্ষেত্রে? ইউরেনিয়াম বাহী খনিজে থাকা রেডিয়াম ক্যান্সার রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। তাহলে আমরা যে প্রধান প্রধান কাঁচামাল জেনেছিলাম ইউরেনিয়াম, এই ইউরেনিয়ামের মধ্যে থাকা খনিজ রেডিয়াম, এই রেডিয়াম কিন্তু ক্যান্সার রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। খনিজ আহরণ কি কি ক্ষেত্রে কাজে লাগে? ভূগর্ভ থেকে যখন পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয় সেখানে কিছু কিছু ক্ষেত্রে ইউরেনিয়াম ও থোরিয়াম শক্তি ব্যবহৃত হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা যখন ভূগর্ভ থেকে পেট্রোল আর প্রাকৃতিক গ্যাস উত্তোলন করছি তখন ইউরেনিয়াম আর থোরিয়াম আমরা শক্তি এখানে ব্যবহার করতে পারছি। নিশাদীপ্ত রং উৎপাদন, সেখানেও রাত্রিকালে এই যে রেডিয়াম লাইট দেখেছো বিভিন্ন যন্ত্রের গায়ে বা আমরা ছাদের একটা স্টিকার টাইপের পাওয়া যায়, এগুলোও কিন্তু এই পারমাণবিক খনিজের একটা অংশ। তো এই যে ফ্লুরোসেন্ট রং এবং উৎপাদনের রেডিয়াম শক্তি কিন্তু ব্যবহার করা হয়। যে অন্ধকারে লাইট বন্ধ করে দিলে একটা চকচক চকচক করে, সেটা কিন্তু রেডিয়াম লাইট, ফ্লুরোসেন্ট রেডিয়াম লাইট। ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যবহার সম্পর্কে সম্পূর্ণ আমরা জানতে পারলাম যে প্রথমে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন, মানে 1 কেজি ইউরেনিয়াম সমান 3000 টন কয়লা। এটা তোমরা বুঝতেই পারছো কতটা পার্থক্য হচ্ছে। রকেট বা মহাকাশযানের ক্ষেত্রে ব্যবহার করতে পারছি আমরা, জল উৎপাদনে ব্যবহার করতে পারছি, রোগ নিরাময়, ক্যান্সার রোগ নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারছি ইউরেনিয়ামের বিভিন্ন খনিজ। আবার ভূগর্ভ থেকে যখন পেট্রোল বা প্রাকৃতিক গ্যাস উত্তোলন করছি সেখানেও কিন্তু ইউরেনিয়াম থোরিয়াম শক্তিকে কাজে লাগিয়ে আমরা তুলতে পারছি। আর ফ্লুরোসেন্ট রেডিয়াম যেটা আমি ছবি তোমাদের দেখিয়েছি সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সুবিধা এর কি কি রয়েছে, কতখানি সুবিধা বা সম্ভাবনা রয়েছে? অবশ্যই ভীষণ সুবিধা রয়েছে, সেটা নিয়ে কোনো দ্বিধাবোধ নেই কারোর মধ্যে। কারণ প্রথম যে সুবিধা সেটা হচ্ছে বিপুল পরিমাণ শক্তি উৎপাদন। অল্প কাঁচামাল ব্যবহার করে প্রচুর পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। পারমাণবিক শক্তির মতো এত শক্তির বিকল্প আর উৎস আর নেই। সত্যিই তো, যদি শুধুমাত্র দেখো বলছে মাত্র 1 পাউন্ড বা 456 গ্রাম ইউরেনিয়াম থেকে 1.2 কোটি কিলোওয়াট পার ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করা যায়, তাহলে এর বিকল্প আর কি শক্তি থাকতে পারে এর থেকে বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারবে? নেই, থাকে না। এটাই একমাত্র বিকল্প এবং সবথেকে উন্নত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা। কিন্তু এর কাঁচামাল পাওয়াটা কিন্তু অতটা সহজ নয় যে মাত্র আমি 1 কিলোগ্রাম ইউরেনিয়াম পাওয়া, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণ ব্যয় করতে হয়। এই কাঁচামালের দুঃসাধ্যের জন্যই যেখানে সেখানে পারমাণবিক শক্তি কিন্তু গড়ে ওঠেনি। এবং এইটাও বলে রাখছি তোমাদেরকে, বিশ্বের মধ্যে এখনো পর্যন্ত খুব বেশি হলে 12 থেকে 15টি দেশ এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পেরেছে, তার বেশি একদমই নয়। তার এখান থেকে আন্দাজ করতে পারছো যে তার কাঁচামালের মানে অপ্রতুলতা ঠিক কতখানি। অতি সস্তা, সস্তা অবশ্যই, যেমন আমরা জলবিদ্যুৎ ক্ষেত্রে দেখলাম পরিকাঠামোগত নির্মাণ হয়ে গেলে তারপর সস্তা হয়, কিন্তু তারপরে তার আগে পর্যন্ত হয় না। তো এখানেও সেরকম অতি অল্প আণবিক খনিজ থেকে যেহেতু প্রচুর শক্তি উৎপাদন হয়, তাই উৎপাদন ব্যয় খুবই কম, আবার শ্রমশক্তিও খুব কম লাগে। ফলে একক প্রতি বাজার দর অন্যান্য বিদ্যুৎ অপেক্ষা অনেক সস্তা। তার মানে আমরা যে তাপবিদ্যুতের ক্ষেত্রে 1 ইউনিটের জন্য যে 7 টাকা 8 টাকা 9 টাকা পর্যন্ত দর দিচ্ছি, এটা পারমাণবিকের ক্ষেত্রে তা অনেকটাই কম। কারণ বাজারে খুব অল্প শ্রমিক দিয়ে, অল্প শ্রম দিয়ে, অল্প কাঁচামাল ব্যবহার করে প্রচুর পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যায়। দীর্ঘকাল ব্যবহার, ইউরেনিয়ামের সঞ্চয় ভাণ্ডার খুবই সমৃদ্ধ। ভালো, ইউরেনিয়াম যেহেতু প্রধান কাঁচামাল, তো তার সঞ্চয় ভাণ্ডার খুবই সমৃদ্ধ, ফলে দীর্ঘকাল ধরে
এর পারমাণবিক শক্তি উৎপাদন করা সম্ভব হবে। এটা খুবই ভালো দিক। যে দেশের কাছে ইউরেনিয়ামের ভান্ডার রয়েছে, খনিজ ভান্ডার রয়েছে, তাদের কাছে কিন্তু এটা খুবই উল্লেখযোগ্য একটা বিষয়বস্তু। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ, এটা আরো একটা ভালো দিক। আমরা যদি এই ইউরেনিয়ামকে ব্যবহার করি, তাহলে 1 পাউন্ড ইউরেনিয়াম শক্তি ব্যবহার করলে 6000 টন কয়লা সংরক্ষণ করা সম্ভব। প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানি, কয়লা বা খনিজ তেল আমরা ব্যাপক পরিমাণে উত্তোলন করে চলেছি, সে তার পরিমাণ কিন্তু অনেকটাই কম হবে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বিশ্বে আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু প্রথম স্থান অধিকার করে, কারণ তারা তাদের উন্নত প্রযুক্তির মাধ্যমে বিশ্বের অনেক দিন ধরেই এই পারমাণবিক বিদ্যুৎ শক্তি তারা উৎপাদন করে চলেছে। অসুবিধা বা বিপদ কি রয়েছে? অবশ্যই প্রত্যেকটা জিনিসের ভালো দিক যেমন রয়েছে, তার খারাপ দিক থাকবে না তা তো নয়, তাই না? তো প্রথম যেটা হয়েছে পারমাণবিক অস্ত্র তৈরি। এই পারমাণবিক অস্ত্র তৈরি খুবই একটা খারাপ জিনিস, যেহেতু এর পার্শ্ব প্রতিক্রিয়া ব্যাপক। তো এটাকে যদি বোম হিসাবে বা অস্ত্র হিসাবে ব্যবহার করি, যে অঞ্চলে দেওয়া হবে সেই অঞ্চলের মানুষ কিন্তু বিকলাঙ্গ হয়ে যাবে এবং দীর্ঘদিন ধরে তার পার্শ্ব প্রতিক্রিয়া চলতে থাকবে। দেখো, এই আজ শক্তিধর যে দেশগুলো রয়েছে তার মধ্যে পারমাণবিক মারণাস্ত্র তৈরির প্রতিযোগিতা চলছে। বিশেষ করে এই কোরিয়া এরা বা চীন, আমেরিকা, এরা কিন্তু সবসময় চাইছে পারমাণবিক অস্ত্র তৈরি করতে। এটা হচ্ছে খারাপ দিক। যেটাকে আমরা ব্যবহার করতাম বিদ্যুৎ হিসাবে, সেটা কিন্তু অস্ত্র হিসাবে ব্যবহার হচ্ছে শত্রু নিধনের জন্য। এবং যুদ্ধের সময় আণবিক বোমা ব্যবহারের আশঙ্কা। এটা তোমরা হিরোশিমা নাগাসাকির গল্প শুনেছো, মানে গল্প না, তথ্য তোমরা জেনেছো যে হিরোশিমা নাগাসাকিতে এখনো কিন্তু জাপানে এখনো কিন্তু তার সে ক্ষয়ক্ষতির মাত্রা কিন্তু এখনো বহন করে চলেছে। কবে হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত বিক্ষত দাগ তারা এখনো বয়ে চলেছে। পারমাণবিক দুর্ঘটনা, এটা হচ্ছে একটা পারমাণবিক দুর্ঘটনা। এটা হচ্ছে জাপানের ফুকুশিমা দাইচি, এটা ঘটেছিল 2011 সালে। এই দুর্ঘটনা ঘটে গেছিল কোনো যান্ত্রিক ত্রুটি বা যে কোনো ভুলেই ওটা হতে পারে। পারমাণবিক শক্তি কেন্দ্রে দুর্ঘটনা সংলগ্ন অঞ্চলের জীবজগৎ সহ জনপদকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। এবং যে জীবজগৎ এবং মানুষ যদি এই ধ্বংসের মুখে চলে যায়, তাহলে পরিবেশে কিন্তু সুদূর প্রভাবী প্রসার লক্ষ্য করা যায়। তাহলে বুঝতে পারছো কিভাবে সরাসরি বলা হলো পারমাণবিক শক্তি কেন্দ্রের দুর্ঘটনা সংলগ্ন অঞ্চলের জীবজগৎ তথা জনপদ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, যথা কি কি রয়েছে? ইউক্রেনের চেরনোবিল 1986 খ্রিস্টাব্দে এই একটা পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল। যুক্তরাষ্ট্রের থ্রি মাইলস আইল্যান্ড 1979-তে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল। জাপানের ফুকুশিমা দাইচি 2011 সালে, সেখানে একটা বড় দুর্ঘটনা ঘটে, তার ছবি তোমরা দেখতে পাচ্ছ। আরো ছবি ছিল, সব ছবি আমি দেখাতে পারিনি এখানে। তো এগুলো কিন্তু অসুবিধা বা বিপদের শঙ্কা। আমরা যদি সঠিকভাবে খুব সাবধানী হয়ে বিদ্যুৎ উৎপাদন করি, তাহলে এখান থেকে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, আমাদের ভারতবর্ষে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে তামিলনাড়ু হচ্ছে প্রথম স্থানাধিকারী রাজ্য। আর কি সমস্যা রয়েছে? তেজস্ক্রিয় বর্জ্য, এটা একটা অন্যতম সমস্যা। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্গত থেকে যে তেজস্ক্রিয় বজ্রপদার্থ নির্গত হয়, যেটা জীব জগতের পক্ষে কিন্তু অত্যন্ত একটা ক্ষতিকর দিক। বংশগত নানান রোগ ব্যাধি, অঙ্গ সংস্থানিক বৈকল্য দেখা যায়, যেন বিকলাঙ্গ যেটা বললাম। এবং এগুলির পুনর্ব্যবহার পদ্ধতি আজও কিন্তু আবিষ্কৃত হয়নি, কারণ এই ওয়েস্টেজ এতটাই ক্ষতিকর। মানে কাঁচামাল তো ক্ষতিকর, ওয়েস্টেজও কিন্তু ক্ষতিকর। যে কোনো জায়গায় ফেললে সেখানে পরিবেশ ব্যাপকভাবে দূষিত হতে পারে। ঠিক আছে,
প্রযুক্তি ও মূলধন সমস্যা। এই বিদ্যুৎ উৎপাদনে উচ্চমানের প্রযুক্তি অধিকাংশ দেশ আয়ত্ত করতে পারে না। স্বাভাবিক, যেটা বললাম, সবার কাছে উন্নত প্রযুক্তি নেই বলেই উপযুক্ত পরিকাঠামো তারা তৈরি করতে পারে না। সেজন্য ব্রিডার রিয়েক্টর যন্ত্র স্থাপনে যে বিপুল পুঁজি লগ্নি করা সব দেশের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। এগুলো বেশ বিপদ এবং আশঙ্কার কথা। সবার ক্ষেত্রে তৈরি করা সম্ভব নয়। ব্যাপক উন্নত প্রযুক্তির ব্যবহার এখানে প্রয়োজন। ঠিক আছে। আচ্ছা, আমরা ভারতবর্ষের নিরিখে কোথায় কোথায় এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে বা কোথায় কিভাবে সম্ভাবনা হয় সেগুলো আমরা একটু আলোচনা করব। ভারত 2017 সালে বিশ্বের একাদশ অগ্রণী, মানে 11 নম্বর দেশ, পারমাণবিক শক্তি উৎপাদক দেশ হিসাবে পরিচিতি লাভ করেছে। এবং আমাদের ভারতবর্ষের যে আণবিক শক্তি কমিশন, তার ইংলিশে নাম হচ্ছে অ্যাটমিক এনার্জি কমিশন, সংক্ষেপে AEC। ঠিক আছে। এর প্রতিষ্ঠাতাকে হোমি জাহাঙ্গীর ভাবা, এই অ্যাটমিক এনার্জি কমিশনের। তিনি 1948 সালে মুম্বাইতে, মানে সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে, পশ্চিম ভারতে একটা বৃত্তচাপ বরাবর 7টি পারমাণবিক শক্তি কেন্দ্রের স্থাপন করেছিল। সেইখানে 22টি চুল্লি থেকে 2017 সালে 37.4 টেরাওয়াট শক্তি উৎপাদন করছে, যা দেশের মোট বিদ্যুৎ শক্তির 4%। তার মানে যে হোমি জাহাঙ্গীর খান 1948 সালে মুম্বাইতে যে পারমাণবিক কেন্দ্র স্থাপন করেছিল, সেখান থেকে 37.4 টেরাওয়াট শক্তি উৎপাদন করা হচ্ছে, যা ভারতবর্ষের মোট বিদ্যুৎ শক্তির প্রায় 4%। একটা কেন্দ্র থেকে তৈরি হচ্ছে। 7টি চুল্লি নির্মীয়মান এখনো রয়েছে এবং 1969 সালে 28 অক্টোবর মহারাষ্ট্রের তারাপুরে প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র স্থাপন করা হয়। কোথায়? মহারাষ্ট্রের তারাপুর, ভারতবর্ষের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র। আর কুরানকুলাম হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম এবং নবীনতম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র। কি নাম? বৃহত্তম নবীনতম কুরানকুলাম। ঠিক আছে। আচ্ছা, কোথায় কোথায় এছাড়াও বর্তমানে কোথায় কোথায় পারমাণবিক কেন্দ্র স্থাপন করার জন্য সমীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে বা সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়? মহারাষ্ট্রের জয়িতপুর, মধ্যপ্রদেশের ভীমপুর ছুটকা, রাজস্থানের মাহি বাংসারা আর অন্ধ্রপ্রদেশের কাভেলি কোভাদ নতুন পারমাণবিক চুল্লি স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর ভারতবর্ষের কোথায় কোথায় এখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মীয়মান অবস্থায় রয়েছে, তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে গোরখপুর উত্তরপ্রদেশের, হরিয়ানাতে। এখানে 700 মেগাওয়াটের 2টি চুল্লি স্থাপন করা হচ্ছে। কালপক্কম তামিলনাড়ুতে 500 মেগাওয়াটের 1টি চুল্লি স্থাপন করা হচ্ছে। কাকরাপার, যেটা 700 মেগাওয়াটের 2টি ইউনিট গুজরাটে স্থাপন করা হচ্ছে। রাউতভাতা রাজস্থানে, যেটা 2টো ইউনিট 700 ইউনিট করে 2টি চুল্লি স্থাপন করা হচ্ছে। তাহলে ভারতবর্ষে যেমন নতুন পারমাণবিক কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত হয়েছে, আর কিছু কিছু নির্মীয়মান অবস্থায় রয়েছে। তো এখনো পর্যন্ত ভারতবর্ষের যে জায়গায় চুল্লিগুলো রয়েছে এবং তার উৎপাদন ক্ষমতা, সেগুলো একটু আমরা ম্যাপের মধ্যে দেখে নেব। কুরানকুলাম তামিলনাড়ুতে, ভারতবর্ষের সর্বাধিক বৃহত্তম এবং নবীনতম পারমাণবিক চুল্লি 2014 সালে স্থাপন করা হয়েছে তামিলনাড়ুর কুরানকুলামে। 2টো চুল্লি রয়েছে, কিন্তু এর উৎপাদন ক্ষমতা হচ্ছে 2000 মেগাওয়াট। ঠিক আছে। এই হচ্ছে তামিলনাড়ুর কুরানকুলামের তোমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থাপন। ঠিক আছে। ভারতবর্ষে 22টা বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তাহলে কুরানকুলাম বললাম, যেটা মহারাষ্ট্রের তারাপুর, ভারতবর্ষের সর্বপ্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।
1969 সালে মহারাষ্ট্র রাজ্যে রয়েছে, তার নাম হচ্ছে তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন। 4টে চুল্লি রয়েছে, সেখানে উৎপাদন ক্ষমতা 1400 মেগাওয়াট। রাউতাভাতা 1973 রাজস্থানে, রাজস্থান অ্যাটমিক পাওয়ার স্টেশন, 6টি চুল্লি রয়েছে ছোট ছোট, 1180 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে মহারাষ্ট্রের তারাপুর, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে রাউতাভাতা রাজস্থান, এই যে অংশটা রাউতাভাতা রাজস্থান, ঠিক আছে। কালপক্কম তামিলনাড়ু, চেন্নাই অ্যাটমিক পাওয়ার স্টেশন, 2টি 440 মেগাওয়াটের, এটাও তামিলনাড়ুতে রয়েছে। এই হচ্ছে কালপাক্কম, ঠিক আছে। দেখো এখানে বলে দেয় 2টি ইউনিট বলে 2টি, এখানেও 2টো ছবি দেওয়া হয়েছে, এরকমভাবে বলে দেওয়া হয়েছে। নারোরা 1991 উত্তরপ্রদেশ, এই হচ্ছে নারোরা। তাহলে কটি ইউনিট রয়েছে ছবি থেকে বুঝতে পারছি আমরা, 2টি ইউনিট রয়েছে। নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন, 440 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে। কাকরাপার, এই কাকরাপার এই হচ্ছে গুজরাটের কাকরাপার, কটি রয়েছে, 2টি ইউনিট, 440 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, ঠিক আছে। কাকরাপার অ্যাটমিক পাওয়ার স্টেশন। আর হচ্ছে কৈগা, 2000 সালে তৈরি হয়েছে, কর্ণাটক রাজ্যে, কর্ণাটক অ্যাটমিক পাওয়ার স্টেশন, 4টি চুল্লি রয়েছে। এই হচ্ছে কৈগা, 4টি চুল্লি রয়েছে, যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 880 মেগাওয়াট। তাহলে ভারতবর্ষের প্রধান 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টি কেন্দ্র ম্যাপের মধ্যে কিন্তু তোরা প্রত্যেকটার খুব ভালোভাবে তার ছবি দেখতে পেলে, ঠিক আছে। এবার ভারতবর্ষে পারমাণবিক শক্তি কেন প্রসার লাভ করলো, হঠাৎ করে এত উন্নতি লাভ করেছে? তো ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম অংশে 7টি পারমাণবিক শক্তি কেন্দ্রের 22টি চুল্লি, যেটা আমরা দেখলাম আগেরটাতেই, ঠিক যে 7টি পারমাণবিক চুল্লি, তোমরা চুল্লিগুলোর হিসাব করে দেখবে 22টি চুল্লি সেখানে উন্নতি লাভ করতে পেরেছে। কারণগুলো কি কি? প্রথমে হচ্ছে কাঁচামাল। তাহলে শিল্প উন্নতি লাভ করতে গেলে যে যে কাঁচামাল প্রয়োজন সেটা যদি পাওয়া যায় তাহলে শিল্প উন্নতি লাভ করতে পারবে। তো কোথায় কোথায় পাওয়া যায়? ঝাড়খণ্ডের যদুগোড়াতে ইউরেনিয়াম, কেরলের উপকূলে জার্কেনিয়াম, এবং কাজাখস্তান, মঙ্গোলিয়া, নামিবিয়া থেকে কিছু ইউরেনিয়াম বিপুল পরিমাণে আমদানি করা হয়, যেটা পারমাণবিক শক্তিতে কাজে লাগানো হয়। উন্নত প্রযুক্তিবিদ্যা, তাহলে আমাদের ভারতবর্ষে উন্নত প্রযুক্তিবিদ্যা যেখানটায় নেই সেখানে বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। কার কার সাহায্য নেওয়া হচ্ছে? যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স এবং দক্ষিণ কোরিয়ার পরমাণু প্রযুক্তির সঙ্গে ভারতের উন্নত গবেষণা, সেই প্রযুক্তি একসঙ্গে কাজে লাগিয়ে আরো বড় বড় স্থাপন কেন্দ্র স্থাপিত করা হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা, অবশ্যই বিপুল সম্ভাবনাময় এই যে শক্তি তার প্রসারের জন্য কি করছে? পরমাণু গবেষণা, জমি সংস্থান, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, অর্থ বিনিয়োগ কেন্দ্রীয় সরকার করে এখানে উৎসাহ এবং উদ্যোগ করা হচ্ছে। সরকার সরাসরিভাবে এখানে হস্তক্ষেপ করেছে। শক্তির বিপুল চাহিদা, মুম্বাই, পুনে, দিল্লি, লখনৌ, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এই শিল্পাঞ্চল যেগুলো রয়েছে এবং বড় বড় মহানগর রয়েছে সেখানে কিন্তু বিদ্যুতের সমৃদ্ধ বাজার লক্ষ্য করা যায়। তাই স্বল্প খরচে বিপুল পরিমাণে আণবিক বিদ্যুৎ উৎপাদনের সহায়ক হচ্ছে। চাহিদা রয়েছে বলেই কিন্তু এখান থেকে বিদ্যুৎগুলো নিয়ে সেই অঞ্চলে ব্যবহার করা হচ্ছে। কি কি কারণ বললাম? কাঁচামালের প্রাচুর্য, উন্নত প্রযুক্তিবিদ্যা, সরকারি পৃষ্ঠপোষকতা আর বিপুল শক্তির চাহিদা, ঠিক আছে। তাহলে এতক্ষণ আমরা পারমাণবিক বিদ্যুতের যাবতীয় যতটুকু পাঠ্যপুস্তকে রয়েছে আমরা সবটাই কিন্তু আলোচনা করলাম। কারোর বুঝতে কি কোথাও কোনো অসুবিধা রয়েছে? নেই। যদিও থাকে পরবর্তী ক্লাসে শুরুতে আমাকে জিজ্ঞাসা করতে পারো। পারমাণবিক শক্তির কাকে বলে, তার উৎস, কাঁচামাল, পারমাণবিক শক্তির ব্যবহার, তার সুবিধা, তার অসুবিধা, ভারতবর্ষের সম্ভাবনাময় পারমাণবিক ক্ষেত্র এবং কোথায় কোথায় 22টি চুল্লি কোন কোন রাজ্যে গড়ে উঠেছে সেটা যে আলোচনা করলাম। আর তারপরে দক্ষিণ পশ্চিম ভারতে কেন পারমাণবিক শক্তি গড়ে উঠলো, কি কি কারণের উপর ভিত্তি করে, সবটাই আমরা আলোচনা করলাম। তো এই প্রশ্নগুলো তোমাদের জন্য থাকলো, তোমরা পরবর্তী ক্লাসে এগুলো ভালোভাবে পাঠ্যপুস্তক থেকে দেখে আসবে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে।
পরবর্তী ক্লাসে আবার আমাদের দেখা হবে, আবার নতুন কোনো একটা অংশ নিয়ে আলোচনা করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবে।